একেপি টিভি সংবাদে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মৌসুমী। চলে যাচ্ছি সংবাদে। জঙ্গিরা যেভাবে আমাদের মেয়েদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছিল, আমরা তার প্রতিবাদ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। শনিবার পুণ্যভূমি বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বারাণসীর একটি জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, অপারেশন সিঁদুরের পর এই প্রথম আমি কাশীতে এসেছি। আমার হৃদয় ভরাক্রান্ত। কাশ্মীরের পহেলগামে 26 জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। আমাদের মেয়েদের সিঁদুর কেড়ে নিয়েছিল তারা। তখনই আমরা তার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। মহাদেবের আশীর্বাদে আমি তা সফলভাবে করতে পেরেছি। পহেলগামের বদলা নিয়েছি। অপারেশন সিঁদুরের সাফল্য আমি মহাদেবের চরণে উৎসর্গ করছি বলে প্রধানমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম কিস্তির টাকা শনিবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। সারা দেশে 9,70,00,000-এর অধিক কৃষকদের মধ্যে 20,500 কোটি টাকার বেশি পাঠানো হয়েছে। রাজ্যের 8 জেলায় মোট 45,43,74,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। আগরতলার এডিনগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ প্রমুখ। সারা দেশে শনিবার 9,70,00,000-এর অধিক কৃষকদের মধ্যে 20,500 কোটি টাকার বেশি ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 20তম কিস্তি হিসেবে। উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী সরাসরি 20তম কিস্তির টাকা পাঠানোর কর্মসূচির সূচনা করেন। রাজ্যে আগরতলার এডিনগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জেলার কৃষকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে রাজ্যে 2,90,037 জন কৃষকের মধ্যে 19তম কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়েছেন 2,84,487 জন। এই কৃষকদের মোট দেওয়া হয়েছে 844,08,88,000 টাকা। 2025 সালে 20তম কিস্তি হিসেবে সারা দেশে 9,70,00,000-এর অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 20,500 কোটি টাকার উপর সরাসরি পাঠানো হয়েছে। 19 থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সেটা শুরু করে আজকে আমরাও ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় 2,90,060। এর মধ্যে 19তম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর, সেখানে প্রায় 2,84,787 জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। এবং কত দেওয়া হয়েছে? 844,08,88,000 টাকা। এটা বিশাল অঙ্ক। সেই জায়গায় আজকে অর্থাৎ 2 আগস্ট 2025 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশী বারাণসী থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে? 20,500 কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বুতাম টিপল সরাসরি মানুষের 20তম কিস্তি পৌঁছে গেছে। এটা আমরা ভাবতে পারি না এটাও। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে 77,143 জন যারা পাট্টা পেয়েছেন তাদেরকেও এই যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তারাও এর সুযোগ পাচ্ছেন। এই 20তম কিস্তির টাকা হিসেবে রাজ্যে 45,43,74,000 টাকা কৃষকরা পেয়েছেন। রাজ্যের জেলা ভিত্তিক এই চিত্রে দেখা যায়, ধলাই জেলায় 7,44,36,000 টাকা, গোমতী জেলায় 7,24,98,000 টাকা, খোয়াই জেলায় 4,23,28,000 টাকা, উত্তর ত্রিপুরা জেলায় 8,41,78,000 টাকা, সিপাহী জেলায় 5,34,54,000 টাকা, দক্ষিণ ত্রিপুরা জেলায় 5,94,86,000 টাকা, ঊনকোটি জেলায় 3,00,00,000
17,16,000 টাকা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় 3,62,78,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কৃষকগণ আছেন ত্রিপুরাতে, আমরা ROFR অর্থাৎ রিকগনিশন অফ ফরেস্ট ল্যান্ড যারা পাত্র পেয়েছেন তাদেরকেও 77,143 জন, তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসেছি, তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে, তারাও কিন্তু ইনক্লুডেড। আমাদের রাজ্যে এখন যারা রেজিস্টার্ড কৃষকগণ আজকে এই 20তম কিস্তির কত পেল আজকে 45,43,74,000 টাকা, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের কথা যদি আপনাদের সামনে তুলে ধরি, ধলাই জেলায় 7,44,34,36,000 টাকা পেয়েছে, গোমতী জেলায় 7,24,58,000 টাকা, খোয়াই জেলায় 4,23,28,000 টাকা, উত্তর ত্রিপুরা জেলায় 8,41,78,000 টাকা, সিপাহীজলা 5,34,54,000 টাকা, সাউথ ডিস্ট্রিক্টে অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা জেলায় 5,94,86,000 টাকা, ঊনকোটি জেলায় 3,17,16,000 টাকা, পশ্চিম ত্রিপুরা জেলায় 3,62,78,000 টাকা, অর্থাৎ মোট 45,43,74,000 টাকা। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে কৃষকদের মধ্যে তা তুলে দেওয়া হয়। এছাড়া এদিন মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনরা রাজ্যে উৎপাদিত বিভিন্ন কৃষি সামগ্রীগুলি সরেজমিনে ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পরিকল্পনা দপ্তরের সচিব LT ডার্লং, TRLM এর CEO এবং তড়িৎ কান্তি চাকমা ও নগর উন্নয়ন দপ্তরের এডিশনাল সেক্রেটারি কুন্তল দাস সহ আরো অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, সম্পূর্ণতা অভিযান হলো কোনো কিছুতে যাতে অসম্পূর্ণতা না থাকে, কোনো জায়গায় যেন খামতি না থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলেন যে 100% সম্পূর্ণতা আসতে হবে। সেই দিকে নজর রেখে আজকের এই সম্পূর্ণতা অভিযান সংগঠিত করা হচ্ছে বলে তিনি জানান। অভিযান অর্থাৎ অসম্পূর্ণ যাতে না থাকে তার জন্য এই অভিযান, কোনো জায়গায় যেন খামতি না থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে স্যাচুরেশন আসতে হবে, 100% সম্পূর্ণতা আসতে হবে। সেই দিকে নজর রেখেই আজকের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ। যারা যেসব আমাদের যে প্রকল্পগুলো আছে, যাই প্রকল্প থাকুক, তার 100% যারা RD ডিপার্টমেন্টের উদ্যোগে নীতি আয়োগের যে নীতি নির্দেশিকায় যেভাবে কাজগুলো করেছেন, এখানকে অনেককে আমরা আজকে সম্মাননা করেছি, এখানে সম্মান দিয়েছি আমরা, তাদেরকে তো আমি ধন্যবাদ দেবই। কিন্তু যারা এই কাজে সম্পূর্ণ, যারা সম্মান পায়নি বা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি, তারাও কিন্তু এই অভিযানের তারা সাফল্যের জন্য তারাও কিন্তু কৃতিত্বের অধিকারী। আজকে এখানে এই অভিযানে অর্থাৎ চিফ মিনিস্টার নবদিশা অভিযান, এটা 50 কোটি টাকা। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। সতর্ক হন, আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRERA রেজিস্ট্রেশন আছে কিনা। এখনো পর্যন্ত TRERA 203টি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে। বিগত কয়েক বছরে 33 জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর TRERA অফিসে অভিযোগ নথিভুক্ত করেন, যার মধ্যে 31টি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে TRERA। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা BSc নার্সিং, GNM নার্সিং, ANM নার্সিং কোর্স পরিচালিত করছে।
রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. সংবাদে সকলকে স্বাগত। শনিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় অরাজনৈতিক সংগঠন সনাতনী হিন্দু সেনা তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, জগন্নাথ জিউ মন্দিরের মঠাধ্যক্ষ ভক্তি কমল গিরি মহারাজ, সনাতনী হিন্দু সেনার রাজ্য সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে 147 জন দিব্যাঙ্গজনদের চলন সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, সনাতনী ধর্মকে রক্ষা করতে, লাভ জেহাদ ল্যান্ড জেহাদের হাত থেকে রক্ষা করতে আজ থেকে 1 বছর আগে এই সংগঠন গড়ে ওঠে। তিনি বলেন, যেখানে হিন্দু সংখ্যালঘু সেখানেই নির্যাতিত হচ্ছে তারা। মন্ত্রী ক্ষোভের সঙ্গে হিন্দুদের অত্যাচারিত হওয়ার নিজেদেরকেই দোষী সাব্যস্ত করেন। তিনি বলেন, এখনই সময় সকল হিন্দু ধর্মাবলম্বীদের একত্রিত হওয়ার। তিনি দুঃখের সঙ্গে বলেন, সকলেই এখন ব্যক্তি কেন্দ্রিক, স্বার্থ কেন্দ্রিক। হিন্দু নির্যাতন নিয়ে কাউকে কথা বলতে দেখা যায় না। ধর্ম পালন করতে হলে সকলকেই একত্রিত হতে হবে। যেখানে হিন্দুদের সংখ্যা কম সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আর তার জন্য দায়ী কিন্তু অন্য ধর্মের লোকরা, না ইসলাম না খ্রিস্টান না অন্য ধর্মের লোক, কেউ দায়ী না। তার জন্য দায়ী হিন্দু সমাজ নিজেরা। তাই নিজেদের সমালোচনা করা উচিত। কেন বারে বারে তারা নির্যাতিত হচ্ছে, কেন বারে বারে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কেন তাদের নিজস্ব ভিটে মাটি জন্মস্থান ছেড়ে পালাতে হচ্ছে এদিক সেদিক, এগুলি নিয়ে হিন্দুদের ভাবা উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বিষয়ে নিয়ে কথা বলার জন্য কোনো লোকের আমরা উদ্যোগ দেখি না। বেশিরভাগ লোকেরই অভাব। সবাই ব্যক্তিকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছে। নিজের কীভাবে বাড়ি গাড়ি টাকা পয়সা হবে এটা নিয়ে ব্যস্ত, সমাজের জন্য কেউ ভাবে না, যার ফলস্বরূপ হিন্দুরাজ নির্যাতিত। সময় এসছে সমস্ত হিন্দুদের জাগ্রত হতে হবে, এক হতে হবে। যদি মনে করুন আপনি ধর্ম পালন করবেন, আর যদি মনে করুন ধর্ম পালন করবেন না, আপনার দেব দেবী পূজা পাঠে আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি নাস্তিক, তাহলে আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি ব্যক্তির জীবনে ব্যস্ত থাকুন। আর যদি বলুন যে আপনার জীবনে ধর্ম গুরুত্বপূর্ণ, আপনার জীবনে ধর্মের প্রাসঙ্গিকতা আছে, আপনি দেবদেবীকে পূজা করেন, তাহলে নিশ্চয়ই আপনাকে একত্রিত হতে হবে, সময়ের তাগিদে জাগ্রত হতে হবে, এবং আজও যারা অচেতন তাদেরকে সচেতন করার কাজ সবাইকে করতে হবে। রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের উদ্যোগে শনিবার কুমারঘাট পিআরটিআই হল ঘরে জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং ইসরো থেকে আগত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিজ্ঞানীরা।
গাছের চালায় জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে কুমারঘাট মহকুমার মোট 10টি স্কুলের ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বর্তমান বিভিন্ন প্রেক্ষাপটগুলি নিয়ে আলোচনা করেন। মালেগাঁও বিস্ফোরণ মামলায় 7 অভিযুক্তকে বেকসুর খালাস করেছে মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত। শনিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আদালতের এই রায়কে স্বাগত জানান। এদিন তিনি বলেন, 2008 সালের 29শে সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রের নাসিক জেলায় মালেগাঁও শহরে এক বিস্ফোরণে 7 জনের মৃত্যু হয়েছিল। তদন্তে জানা গেছে একটি মোটরসাইকেলে 2টি বোমা রাখা হয়েছিল, তাতেই বিস্ফোরণ ঘটে। কিন্তু গত 2 দিন আগে মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর সহ 7 অভিযুক্তকে বেকসুর খালাস করেছে মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত। আদালতের রায়ে গোটা সনাতনী খুশি হয়েছেন। তার কথায়, বিগত দিনে কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করার জন্যই এই ষড়যন্ত্র করেছিল। একটি ঐতিহাসিক দিন ছিল সেদিন, যখন মুম্বাইয়ের এনআইএ কোর্ট, স্পেশাল কোর্ট মালেগাঁও বোমা বিস্ফোরণ, যে বিস্ফোরণ 2008 সালের 29শে সেপ্টেম্বর হয়েছিল, সেই মামলায় 7 জন যারা অভিযুক্ত ছিলেন, যাদের ওপর অভিযোগ আনা হয়েছিল মিথ্যেভাবে, তারা যখন মুক্তি পেলেন, সে দিনটি নিশ্চিতভাবে আমাদের এই দেশ নয়, শুধুমাত্র গোটা বিশ্বের হিন্দুদের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল বলে আমরা মনে করি। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা বলতে পারি আমরা আনন্দিত এবং এই রায়কে আমরা স্বাগত জানাই, এবং আমরা বলতে পারি যে আমরা স্যাটিসফাইড যে এই যে অভিযোগ, এই যে কলঙ্ক গোটা ভারতবর্ষের হিন্দুদের ওপর একটি বিশেষ 1-2টি বিশেষ রাজনৈতিক দল দ্বারা বিভিন্ন সময়ে আনা হয়েছিল, সে কলঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি। জাতীয় নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ, এবার ভোটার তালিকা সংশোধনে যুক্ত কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কমিশন। এই প্রথম ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক বেঁধেছে। এরই মধ্যে বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যুক্ত বুথ লেভেল অফিসারদের 6000 টাকা স্পেশাল ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন বিএলওরা। এতদিন তাদের বছরে 6000 টাকা করে ভাতা দিত কমিশন, এবার সেটাই দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল কমিশন। এবার থেকে বছরে 12,000 টাকা ভাতা পাবেন বিএলওরা। এছাড়াও ভোটার তালিকা সংশোধনে কাজের জন্য বছরে 1000 টাকার জায়গায় 2000 টাকা করে পাবেন তারা। অবাক করার মতো বিষয়, বিহারের সংশোধিত ভোটার তালিকায় লালুপুত্র তেজস্বী যাদবের নাম নেই। এই বিস্ফোরক দাবি করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। শনিবার সাংবাদিক সম্মেলন করে লালুপুত্র তেজস্বী প্রশ্ন তোলেন, ভোটার তালিকায় নাম না থাকলে কি করে নির্বাচনে লড়বেন তিনি। मेरा ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? अभी तो देखिए, ये चुनाव आयोग का एप्लीकेशन है और मेरा ईपीआईसी नंबर हमने इसमें डाला है। ईपीआईसी नंबर अगर आप चाहें तो हम बता भी दें। RAB29162120, इसमें कैप्चा आता है। हाँ, अच्छा आ रहा है, अब हम डालते हैं। এবার নয়া দাবি ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত, এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ভারত যদি এই পদক্ষেপ করে তাহলে সেটা খুব ভালো। যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে ভারতের তরফে সরকারিভাবে কিছুই বলা হয়নি।
আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকবেন। শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখো একিবি টিভির পর্দায়। সংবাদে সকলকে স্বাগত। সবুজ বনায়ন রক্ষা এবং পাহাড়ি এলাকার পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে খোয়াই জেলার বন দপ্তরের ডিএফও অশোক কুমার সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে শনিবার একটি সৌজন্যমূলক বৈঠক করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা 18 মোড়া এবং বড়মোড়া পাহাড়ের সবুজ শ্যামলী বনভূমিকে রক্ষা করতে বন দপ্তরের আধিকারিকদের প্রতি স্পষ্ট নির্দেশ দেন, যাতে বনদস্যু এবং বন মাফিয়াদের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার মানুষ বন্য দাতাল হাতির তাণ্ডবে ভয়ানক ভোগান্তির শিকার। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে বন দপ্তরকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি আরো জানান, বন দপ্তরে যেসব উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে সেগুলির কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার দিকেও নজর দিতে হবে। এই বৈঠককে কেন্দ্র করে একটি সুসংহত বন সংরক্ষণ নীতি গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। প্রশাসন এবং স্থানীয় জনগণের সহায়তায় পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব বলেই আশাবাদী বন দপ্তর এবং মন্ত্রী বিকাশ দেববর্মা। আপনারা সবাই জানেন যে আমাদের এই 18 মোড়া রেঞ্জের মধ্যে যে ঘাসগুলি মাফিয়া রাত্রের মধ্যে ঘাস সাফাই করে নিচ্ছে, তার জন্য আজকে মিটিং করেছি। আগামী দিন আমাদের রাজ্যকে গ্রিন রাজ্যে যে আমাদের স্বপ্ন, এটাকে আমরা বজায় রাখব। যে মাফিয়াগুলি কীভাবে আমরা রক্ষা করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করে দীর্ঘ আলোচনা হয়েছে। এখন আমাদের ডিএফও সাহেব নতুন এসেছেন। আগামী দিন আমরা একসঙ্গে কাজ করব, আমাদের রাজ্যকে আমরা এই গ্রিন রাজ্য বানিয়ে রাখব এবং বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বিয়েতে রাজি না হওয়ায় 2 নাবালিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বাবা মা। খবর পেয়ে তাদের সাথে কথা বলতে এবং ঘটনার তদন্ত করতে ছুটে আসে ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। কমিশনের চেয়ারপারসন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জন্মদাত্রী মা বাবার নিষ্ঠুরতার শিকার 2 নাবালিকা মেয়ে। অভিযোগ, 14 বছরের এক নাবালিকা বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে বেধড়ক মারধর করে ঘরবন্দি করে রাখা হয়। নিষ্ঠুর মা বাবাদের হাত থেকে কোনো রকমে পালিয়ে ঠাকুমার বাড়িতে আশ্রয় নেয়। পরবর্তীতে সময়ে অসুস্থ হয়ে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে ঠাঁই হলো 2 নাবালিকা মেয়ের। ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া 2 নাবালিকার শনিবার খোঁজ খবর নিয়ে সরেজমিনে বিশালগড় হাসপাতালে ছুটে যান ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা। হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলে নাবালিকাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি এই ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান আধিকারিকরা। নাবালিকা অসুস্থ বড় বোনের পাশে নাবালিকার ছোট বোন। এই করুণ দৃশ্য বিশালগড় মহকুমা হাসপাতালে থেকে সামনে আসে, যা পরিদর্শনকারী প্রশাসনিক টিমেরও নজর এড়িয়ে যায়নি। এই প্রসঙ্গে এদিন ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে জানান, বাল্য বিবাহ অপরাধ। নাবালিকা মেয়েটি তার বিবাহে রাজি হয়নি বলে তাকে এবং তার ছোট বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় আরো তদন্তক্রমে এর সাথে যুক্তদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। আজকে একটি নিউজ পেপারের মাধ্যমে আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড খবরের পেয়ে আসলাম। এখানে এসে দেখলাম একটা 2 বাচ্চা নিয়ে ওদের গার্জেন দ্বারা নির্যাতিত এবং বাচ্চাদের মা বাবা এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো বাচ্চাটা খুব অসুস্থ, এখন এই হসপিটালে বিশালগড়
হসপিটালে আছে। তো বাচ্চাটাকে আমরা দেখে আসলাম, বাচ্চাটা এখন মোটামুটি সুস্থ আছে। মেয়ে বাচ্চা বলে ওই বাচ্চাটাকে বোঝা মনে করে নিজের বাবাই বিয়ে ঠিক করেছিল, এবং এটা স্কুলের মাধ্যমে আমরা খবর পেয়েছি এবং স্কুলে গিয়েছি, উত্তর ব্রজপুর স্কুল, মেয়েটা ক্লাস 7-এ পড়ে। তো এই খবরটা পাওয়ার মাত্রই আমরা সঙ্গে সঙ্গে আসলাম এবং এখানে এসে বাচ্চা মেয়েটির সাথে কথাও বললাম এবং সমস্ত ঘটনায় সঠিক। বাচ্চাটিকে একজন 32 বছর বয়সী ছেলের সাথে বিয়ে ঠিক করা হয়েছিল এবং বাচ্চাটা স্কুলে বলেছিল যে বিয়ে করবে না এবং ওর বিয়ে ঠিক হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু বাচ্চাটার গার্জেনকে ডাকানো হয়েছিল, কিন্তু তারপর থেকে বাচ্চা ওই মেয়ে দুটিকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে করার মাধ্যমে। অবশ্যই আমরা এটা অ্যাকশন নেব এবং এটা যদি তদন্তর মাধ্যমে যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে কিন্তু অবশ্যই এটা অ্যাকশন নেওয়া হবে, কারণ জেনে বুঝে আইন লঙ্ঘন করাটা কিন্তু অপরাধ। তারা সবাই জানেন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট অনুসারে কিন্তু এই বিয়েটা 2 বছরের জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা কিন্তু আছে। যারা এই বিয়েতে জড়িত থাকবে তাদের কিন্তু অবশ্যই শাস্তি হবে। জিরানিয়াস্থিত এনআইটির বিল্ডিং এর উপর থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক পাইপ মিস্ত্রি। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত শ্রমিকের নাম বারেন্দ্র রিয়াং, বয়স 43 বছর। তার বাড়ি মাছমারা কৃষ্ণতলী এলাকায়। এদিকে খবর পেয়ে মৃতের বাড়ির লোকজন হাসপাতালে ছুটে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। শুক্রবার রাতে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় নিচে তার নিথর দেহ পড়ে রয়েছে বলে মৃতের এক সহকর্মী জানান। ময়না তদন্তের পর তার নিথর দেহ পরিবারের হাতে সঁপে দেওয়া হয়। ঘটনা তো রাত্রে আমরা খাইয়া ঘুমাইছি, তারপরে ঘুমানোর পরে রাত্রে কখন উঠিয়া গেছে এটা তো বলতে পারি। আপনি মানে সকালে কোন সময় দেখছেন যে উনি নাই? সকালে তো মানে অন্য লোকে মানে দেখছে আর বাইরে গেছে কাজ করবার লাগিয়া, মানে তখন দেখছে। কি অবস্থা পাইছেন আপনারা? তো এরকম ফালাইল অবস্থা পাইছে। কয় তালার থেকে উনি নিচে পড়ছে? 3 তালা। এই সকালবেলা কি উনি কাজ করতে গেছিল না এমনি গেছে? সকালে রাত্রে মানে বারোয়া গেছে করতে খাওয়ানোর পরে, মানে আমরা ঘুমানিতে আসলাম, তখন মানে উঠে কোন ফাঁকে দিকে গেছে আমরা কইতে পারি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার।